তোমরা যখন শিখছো পড়া মানুষ হবার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। প্রিয় দর্শক, ন্যাশনাল এগ্রিকেয়ারের সৌজন্যে আমার ভাষা আমার বইমেলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবিদ আজম। এখন যেহেতু অমর একুশে গ্রন্থমেলা চলছে, আমাদের বইমেলা এবং বাংলাদেশের সাংস্কৃতিক অন্যতম শ্রেষ্ঠ উৎসব, এবং যে উৎসব অনুষ্ঠিত হয় একুশের ভাষা আন্দোলনের চেতনা এবং প্রেরণাকে ধারণ করে, ৭১-এর মুক্তিযুদ্ধ কিংবা ২৪শে জুলাই গণ অভ্যুত্থানও এখানে দারুণভাবে প্রাসঙ্গিক, এবং ৫২-এর ভাষা আন্দোলনের চেতনা এবং প্রেরণা বিষয়ক বইগুলো আমরা জানতে পেরেছি এবারের বইমেলায় বেশ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়ক সংশ্লিষ্ট বইগুলো পাঠকরা সংগ্রহ করছেন। ৭১-এর মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বিষয়গুলো বইও পাঠকের মনোযোগের ভেতরেই রয়েছে বলে আমরা জেনেছি। সেই সঙ্গে ফিকশন নন ফিকশন বইগুলো রয়েছে এবারের বইমেলায়, এবং পাঠকরা বিষয়ভিত্তিক বইগুলো বেশি সংগ্রহ করছেন। এবং বইমেলায় আমরা দেখছি যে নানান বিষয় বৈচিত্র্য নিয়ে নানান স্টল সাজানো হয়েছে, বিভিন্ন থিমকে ধারণ করে এবার বইমেলায় স্টল সাজানো হয়েছে। প্রিয় দর্শক, চলুন আমরা বইমেলার ভেতরে প্রবেশ করি। রক্ত সোঁচা ক্যাম্পাস, আবু সাইদের বিলাপ স্মৃতির শহরে। ক্যাম্পাস কাগজে কাঁপছে আজ, শহীদের রক্ত ভেজা মাটির কোলে সাহিত্য তারাজ। আবু সাইদ, তার নাম অমর, ন্যায়ের সংগ্রামে হয়ে গেল সে শহীদ। কত স্বপ্ন ছিল তার, কত ছিল আশা, সমতার আলোয় জ্বলবে দেশটা ভাষা। এভাবে কবিতাটা শেষ হয়েছে। আবু সাইদ, আমরা তোমাকে শ্রদ্ধাঞ্জলি জানাই, তোমার মৃত্যু হবে না ব্যর্থ, জয় হবে ন্যায়ের। অন্যায় বা গণহত্যা যেটাই বলি, একটি সমাজ বা একটি রাষ্ট্রের জন্য এটি একটি বড় ধরনের যেটাকে বলা হয় একটা বিস্ফোরণ বা হৃদয় বিদারক ঘটনা। আমার মনে হয় যে এই সময় থেকে যেটা চলে আসছে, এটা এবছরেই বইমেলা আমি ঘুরে দেখলাম যে বিষয়টি সাহিত্যে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে, এবং বেশিরভাগ লেখক এই বিষয়গুলোকেই পাঠকের সামনে তুলে আনছেন, এবং এটার রেশ আগামী আর কয়েক যুগ হয়তো থেকে যাবে, এটাই আমার মনে হয়। ২১ কিংবা ৭১ অন্যায়ের কাছে মাথা নত না করা যেই চেতনা, তো ২৪শে বিপ্লবও তাই। আপনার লেখালেখিতে এর প্রভাব কতটা পড়ছে? আমার লেখালেখিতে আসলে আমরা যে বাংলা ভাষায় কথা বলছি, বাংলা ভাষায় লিখতে পারছি, এই পারাটুকু তো আসলে ৫২-এর কারণে প্রথম। তারপর আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এই দুটো আমাদেরকে বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে সাহায্য করছে। মূলত ৫২, অতঃপর ১৯৭১। তো লেখার প্রভাব তো নিশ্চিতভাবেই আছে সেক্ষেত্রে। আমার যে গল্পটা, এই গল্পের কেন্দ্রীয় চরিত্র একদম ৪০ ঊর্ধ্ব নারী। তো জীবনের ৪০ ঊর্ধ্বটা আসলে মাঝামাঝি সময় বলা যায়। কেউ অনেকে পড়ন্ত মনে করে, আসলে তা না। কৈশোরে ভেঙে যাওয়া মন এবং বিবাহিত জীবনের যে সংসারে মেনে নেওয়া, মানিয়ে নেওয়ার এই যে সবক এবং এই শ্লোকে গাথা জীবন, এরপরেও মেয়েদের কিন্তু কিছু বলার থাকে, জানানোর থাকে। কিন্তু তাদের এই অব্যক্ত কথাগুলো আর্তনাদ হতে পারে, মায়া হতে পারে, কষ্ট হতে পারে, এইগুলো আসলে কখনো বলা হয় না। এবং যে জায়গায় বলবে বা যাদের কাছে বলার কথা, এরকম অনেক সময় দেখা গেছে যে শোনার লোক নেই। এজন্য জীবনের এই মধ্যরাতের গল্পগুলোই আমি আসলে তুলে এনেছি। মাদ্রাসার ছাত্রদের বেসিক্যালি গভর্নমেন্টে জবই দেওয়া হয় না, কিন্তু তারপরও শুধুমাত্র ফেসিস্টদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সবসময় দাড়ি টুপিওয়ালা মানুষ করে আসছে এবং করবে। কিন্তু তারপরও আমরা যে বিষয়টি লক্ষ্য করি যে বাংলা একাডেমি থেকে শুরু করে সব জায়গায় আলেমদেরকে কোণঠাসা করে রাখার একটা ভাবনা আছে, তো সেটা এখনও দূর হয়নি। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে দাড়ি টুপিওয়ালা অনেক আলেম লেখক আছে আমাদের বাংলাদেশে, যারা বাংলা ভাষাভাষীর উপর বৃহৎ কাজ করেছে, এবং যাদের কাজগুলো যদি আমরা মূলধারার লেখকদের সাথে কম্পেয়ার করি, তাহলে তাদের কাজ আমার কাছে মনে হয় একজন লেখক হিসাবে অনেক উপরের। কিন্তু তারপরও তাদেরকে ফোকাস করা হয় না, তাদেরকে বাংলা সাহিত্যের সাথে পরিপূর্ণভাবে সম্পৃক্ত করা হয় না। আমার কাছে মনে হয় এটা রাষ্ট্রের একটা ব্যর্থতা। আমি এটা বলবো না যে দাড়ি টুপিওয়ালা সব লেখকই উপযোগী, কিন্তু আমি এইটা বলবো দাড়ি টুপিওয়ালা অনেক লেখক আছে
যারা হচ্ছে দাড়ি টুপি ছাড়া লেখকদের চেয়ে অনেক বেশি উপরে। প্রিয় দর্শক, ন্যাশনাল এগ্রিকেয়ারের সৌজন্যে এশিয়ান টেলিভিশনে আমরা জানাচ্ছিলাম বইমেলার নানান খবরাখবর। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।